চ্যালেঞ্জ সিনেমাতে, যেখানে দেব এসে বলে হ্যাঁ সাহস আছে বলেই তো আজকে তোর মতো লোকের মেয়েকে ভালোবেসেছে, আর ওরকম হাতটা তোলে। সো এইটা অ্যাজ আ, যেহেতু আপনিও বাবা, তো আমার একটা কোয়েশ্চেন ছিল, যদি কোনো বাবার সাথে এরকম হয় তাহলে সেই মুহূর্তে একটা বাবাকে কি করা উচিত? হলিউডে ইন্ডিয়ান অ্যাক্টররা অতটা সেইভাবে চলছে না, বা তারা হয়তো কেউ কেউ চেষ্টা করেছে, আবার তারা জায়গা পাচ্ছে না। এটা কি এই কারণে কি তারা টোপোগ্রাফির এই ক্যারেক্টারিস্টিক্সগুলো বুঝতে পারছে না যেটা চলবে? তুমি কথাটা বলছো যেহেতু ধরো হলিউডকে কুলমার্তণ্ড, শ্রেষ্ঠ এবং ওটাকেই সব থেকে ওপরের একটা বেদিতে তুমি রেখে দিয়েছো। তুমি তো কখনো এটা বলো না যে বাংলা ছবিতে তো হলিউডের অ্যাক্টরদের সেরকম দেখছি না অভিনয় করতে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্পটলাইট টক্স। আজকে আমাদের যিনি গেস্ট, তার আলাদা করে কোনো পরিচয় দিতে লাগে না। তিনি হচ্ছেন কিংবদন্তি রজতবাবু দত্ত। হ্যালো রনিদা, কেমন আছো? হ্যালো, আমি সবসময় ভালো থাকি। এটা খুব বোরিং একটা উত্তর। আমার হোয়াটসঅ্যাপের ওপরে স্ট্যাটাসে লেখা থাকে ওটা। আচ্ছা, আমি নাকি শুনেছি আপনি এমনিতে খুব লাজুক একজন ব্যক্তি, আপনার নাকি ইন্টারভিউ দিতে জেনারেলি ভালো লাগে না। তো একটা কোয়েশ্চেন ছিল, এই জন্যই কি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা? না, সেটা এই জন্যে নয়। আম সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার ভীতিটা তৈরি হয়েছে আমার হোয়াটসঅ্যাপে যখন নাকি আম সকালবেলা ৩০০-৩৫০ গুড মর্নিং ঢোকে, তখন মনে হয়েছে যে যেটা প্রায় এভয়েড করতে পারবো না। কারণ হোয়াটসঅ্যাপটা সত্যিই খুব সুবিধাজনক একটা জায়গা কমিউনিকেশনের জন্যে। ওটাতেই যদি এইরকম ব্যতিব্যস্ত হতে হয়, অন্য সোশ্যাল মিডিয়াগুলো আমি সেই ঝামেলাটা এড়াতে পারবো না। তার আচ্ছা। কারণ কোনো কিছু আমি পোস্ট করলাম, তার হুম। জন্যে লোকে কোনো একটা মন্তব্য করলেন। সেটায় যদি আমি তাদের কোনো উত্তর কিছু না লিখি তাহলে সেটা রিউড। কিন্তু সেই মানে আ তারা আমাকে কিছু একটা বলতে চাইছেন, আমি উত্তর দিচ্ছি না। সেটা যদি আমি ওয়ালটা নাই খুলি তাহলে সেটা আমার মনে হয়েছে যে বেটার আরকি তার থেকে। আ আর লাজুক আমি বটেই। কিন্তু সেটা ধরো এমনি আড্ডা-ঠাড্ডা মারতে গেলে যে সেটা খুব অসুবিধে হয় তা নয়। কিন্তু যখন সোশ্যালি awkward বলতে হুম। পারো। যখন নাকি অনেক মানুষের সামনে আমি পড়ি এবং বুঝতে পারি আমি যেভাবে আমার জীবনটা শুরু করেছি তখন যেরকম হারিয়ে যেতে পারতাম সেটা পাচ্ছি না। সবাই আচ্ছা। সারাক্ষণ ধরে একটা সার্ভেইলেন্স ক্যামেরার তলায় রেখেছে। এখন তোমার সোশ্যাল মিডিয়ার যুগে তো আরো বেশি করে। প্রত্যেকটা কথায় অ্যাকচুয়ালি আমি কখন কিভাবে তাকাচ্ছি, কখন কিভাবে থামছি সেটাও কোথাও না কোথাও মানে ডিসেক্টেড হচ্ছে। তা সেটা তখন আমাকে একটু অস্বস্তিতে ফেলে রাখে এবং সেটা তখন একটু গুটিয়ে দেয়। আচ্ছা, এই যে ডিফারেন্সটা, আগে যেরকম আমাদের প্রিন্ট মিডিয়া ছিল আর এখন সোশ্যাল মিডিয়া, তো এই সেন্টার অফ অ্যাটেনশনটা যেটা বদলে গেছে, আজকালকার যারা অ্যাক্টর, যারা হিরো, সেই সময় যে ক্রেজটা ছিল আগে, লেটস সে ফর এক্সাম্পল উত্তম কুমারের জন্য, আর এখন যে ধরো এবিসি এক্স ওয়াই জেড যারা মেন হিরো হিসেবে দেখা হচ্ছে, সো এদের যে সেন্টার অফ অ্যাটেনশনটা সোশ্যাল মিডিয়ার জন্য চেঞ্জ হয়েছে, কখনো ফিল হয়নি কি যে আহ, আমিও একটু পার্ট নিই, অংশ নিই কখনো, জাস্ট টু গেট ইন টু দ্যাট, ইউনো, ওই ফ্লোটাতে? না সেই অর্থে আমি তো খানিকটা সেই মানে আগের জেনারেশনেরই মানুষ। তা অনেকে এটাকে খুব চমৎকারভাবে নিজের জীবনযাত্রার সাথে জড়িয়ে নিয়েছেন। অমিতাভ বচ্চনই যেরকম হুম, হুম। চমৎকারভাবে করেছেন, আরো অনেকেই করেছেন। উনি যেহেতু আইকনিক ফিগার সেইজন্য তার কথা বললাম। কিন্তু আমার উত্তম কুমারের সময়ে যে গল্পগুলো শুনতাম বা খানিকটা হয়তো আমি আমার কাজের শুরুতে হুম, দেখেছি যখন এই ইন্টারনেটের এই হুম, রমরমাটা হয়নি তখন তো আমি দেখেছি প্রিন্ট মিডিয়া বা কাউকে নিয়ে যদি হুম, উচ্ছ্বাস হয় তাহলে এমনি কিভাবে হয়। সেটা অনেক বেশি কমফোর্টেবল এবং অর্গানিক লাগতো। মানে পরবর্তীকালে এই ইন্টারনেটের যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে তুমি সেলিব্রিটি হয়ে ওঠাটা অনেকটাই চাইলে তৈরি করতে পারো। কেউ ধরো কিছুই করছে না। হুম, কিন্তু তবু সে সেলিব্রিটি। হুম? হুম। সেটাকে আমি অন্যায় বা ন্যায় সেটা বলছি না। তার কিছু না থাকলে তো হবে না। কোথাও একটা তার পার্সোনালিটিতে এমন কিছু রয়েছে, তার কথা বলা, তার তাকানো, তার এক্সপ্রেশন লোকের দেখতে ভালো লাগছে বলেই আ সে সেই দিক থেকে খুব নামী হয়ে উঠছে, পপুলার হয়ে উঠছে, ইনফ্লুয়েন্সার হয়ে উঠছে। আমার ক্ষেত্রে আমার মনে হয় আমার হাতে যে পুঁজিটা রয়েছে, হুম, ক্যাপিটালটা, হুম, হুম। শুধুমাত্র সেটা অভিনয়, আর কিছু নয়। এবং সেই জন্যে আমি ওটাকেই ক্যাশ করতে চাই। বাকি অন্য কিছুকে নয়।
কাজেই আমি আমার এটুকু নিয়ে কনফিডেন্ট, আমি যখন কোনো ইন্টারভিউতে যাই বা এমনিতেও পাবলিক ইন্টারঅ্যাক্ট করি, তখন আমি আমার অভিনয় সংক্রান্ত দর্শন, তার পদ্ধতি বা আমি কি করে এসছি বা কি করতে চাই, সেগুলো নিয়েই কথা বলতে পছন্দ করি। তার কারণ আমার মনে হয় তুমি আমাকে ধরো কোনো একটা রাজনৈতিক ব্যাপার, হুম, কোনো হুম, একটা হুম, হুম। কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো কিছু সম্বন্ধে আমাকে কিছু জিজ্ঞেস করছো। জিজ্ঞেস করছো কেন? এইজন্যই জিজ্ঞেস করছো কারণ তুমি আমার অভিনয় দেখে কখনো তোমার বা মনে হয়েছে যে অন্যদের এই লোকটার ওপরে একটা সেই অভিনয়ের ভরসা জন্মেছে, সেই জন্য তুমি অন্য বিষয়টা সম্বন্ধে বলছো। অ্যাকচুয়ালি। অভিনয় সম্বন্ধে ভরসাটা জন্মেছে। নট নেসেসারিলি আমি হতেই পারে খুব ইররেশনাল বা একটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে ফেলতে পারি। অভিনয়টা বুঝি বলে তো প্রত্যেকটা জিনিস হ্যাঁ। বুঝি তা নয়। অফকোর্স একজন অভিনেতার বাকি জিনিসগুলোও বোঝার কথা। খানিকটা তো বটেই। কিন্তু সেই ব্যাপার সম্বন্ধে আমার ভাবনা চিন্তাটা আমি খুব আমার ব্যক্তিগত পরিসরে, আমার একদম কাছের জগতেই রাখতে চাই। বিশেষ করে আজকের এই কাটাছেঁড়ার যুগে তো আরো আমি সামনে অ্যাকচুয়ালি। আনতে কমফোর্টেবল নই। আমি শুধুমাত্র যেটা নিয়ে কাটাছেঁড়া সত্যিই হতে পারে, হ্যাঁ। সেইগুলো নিয়ে আমি আ সেটা নিয়ে গালি খেতেও রাজি। সেটা নিয়ে যদি কারো ভালো লাগে তাহলে ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আমি আমার ওই কাজের সিনসিয়ারিটিটার বাইরে অন্য কিছু নিয়ে স্বচ্ছন্দ নই। আচ্ছা, এই কাটাছেঁড়ার যুগে, যেখানে এই কাটাছেঁড়ার যুগে মেইনলি এগুলোই চলছে পুরো রিলস। এটা একটা ব্যক্তিগত কোয়েশ্চেন। তুমি কি এরকম টাইপের কনটেন্ট কনজিউম করো? ফর এক্সাম্পল এই যে এখন খুব চলছে মাংকো ভাত এই পুরো জানিই ব্যাপারটা। না আমি জিনিসটা কি। আমি জিনিসটা নিয়ে জানি না। এবং ধরো তুমি এসপেরান্টো জানো না। কাজেই মানে সেই এসপেরান্টোয় কোনো সাহিত্য লেখা হয়েছে বা আমি অতটা দূরে যাচ্ছি না। ধরো একটা ল্যাটিন আমেরিকান কোনো একটা হুম, ল্যাঙ্গুয়েজ হুম, তুমি হুম, জানো না হুম, যতক্ষণ না ইংলিশে ট্রান্সলেট হলো, হুম, 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 ততক্ষণ তুমি সেটা জানবে না। হুম, হুম, তার জন্যে সেই লিটারেচারটার যে সেটা মজার নাকি সেটা বীভৎস নাকি সেটা খুব দুঃখের, সেই পুরোটাই তোমার কাছে এসে পৌঁছচ্ছে না, একটা ট্রান্সলেটর লাগছে। অ্যাকচুয়ালি। সেই ট্রান্সলেটরের কিন্তু আবার নিজস্ব একটা ভঙ্গি তার মধ্যে জড়িয়ে যাবে। নিরপেক্ষ হওয়া উচিত, নিউট্রাল হওয়া উচিত। কিন্তু সে কোথাও তারও সোলের একটা ইমপ্রেশন ওই ট্রান্সলেশনের সময় নিজের অজান্তে রেখে ফেলবে। তার ভাল লেগেছে বলেই তো সে ট্রান্সলেটটা করছে। অ্যাকচুয়ালি। আমার ক্ষেত্রে আমাকে যখন নাকি কেউ এগুলো বলবে, হ্যাঁ। ধরো এক্ষেত্রে এই যে তুমি বললে মাঙ্কো ভাত, সেটা তুমি হচ্ছে সেই ট্রান্সলেটরটা। আচ্ছা, কাজেই হ্যাঁ। তুমি যদি আমায় বলো, তুমি যেরকমভাবে আমার কাছে রিপ্রেজেন্ট করবে, আমি তাতে হাসবো বা ভয় পাবো বা দুঃখ বাহ! পাবো। নইলে আমার জগতে ওটা নেই। একজনের জগতে তো সবকিছু থাকবে না। হ্যাঁ, আমার জগতে এটা নেই। সেটা ছাড়াই আমার জগৎটা দিব্যি আছে। নাইস। সো এই সোলে ইমপ্রেশন ছাড়াটা নিয়ে আমার একটা কথা মনে পড়ল। কি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি শুনেছিলাম কি অ্যান অ্যাক্টর leaves an impression on the character by taking a part of that soul and also giving a part of his soul. তো এই যে নিজের সোলের থেকে কিছু দেওয়াটা, এরকম কোনো ক্যারেক্টার আছে যেখানে হয়তো তুমি করেছো অ্যান্ড একটা বড় অংশ তোমার সোলের নিয়ে নিয়েছে। আবার তোমাকে কিছু দিয়েছে সেটা নেগেটিভ বা পজিটিভ ফর এক্সাম্পল? আ একজন অভিনেতা যখন অন্য একটা চরিত্র হয়ে ওঠে, তুমি যেটা বললে সেটা মানে আমি এটা শুনেছি জনি ডেপের ভার্শনটা। যে প্রত্যেকটা চরিত্রের মধ্যেই একজন অভিনেতা তার নিজের খানিকটা অংশ রাখে, নইলে সেই চরিত্রটা কখনো বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে না। তা আমাদের প্রত্যেকের মধ্যেই, আমি এটা এর আগেও বলেছি আবার রিপিটই করছি। ধরো তুমি একটা উম ফ্লাওয়ার শো, তাতে বিভিন্ন রকম ফুলের এক্সিবিশন হচ্ছে এবং প্রতিযোগিতা হচ্ছে। তাতে একটা তুমি বড় সানফ্লাওয়ার দেখছো। এই সানফ্লাওয়ারটা বড় হয়ে উঠেছে তার কারণ আরো অনেকগুলো কুঁড়ি ছিল বা ডালিয়া, হুম, 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 চন্দ্রমল্লিকা হুম, যাই হুম। হোক, সেগুলো কেটে দেওয়া হয়েছে বলে এই ফুলটা বড় হয়ে উঠেছে। সবকটা ফুলকে যদি তুমি বাড়তে দিতে তাহলে এই ফুলটা প্রতিযোগিতায় নিতে পারত না। অ্যাকচুয়ালি। এবার তুমি বা আমরা প্রত্যেকেই সোশ্যালি এই যে মানুষের সামনে দাঁড়াচ্ছি, পৃথিবীর সামনে দাঁড়াচ্ছি, সেটা হচ্ছে বাকি কুড়িগুলোকে ছেঁটে আমাদের যে আরো অজস্র সম্ভাবনা ছিল, একটাকে আমরা বড় হতে দিয়েছি। বাকি কুড়িগুলো কিন্তু সেটাই। ছিল। অভিনেতাই হচ্ছে সেই মানুষটা যে ওই কিছুদিনের জন্যে, এবং যেহেতু একটা কিছুদিনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কারণ ধরো তুমি এমন একটা চরিত্র করছো সামাজিকভাবে যে বিপজ্জনক। হুম, হুম। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই সবকটা লেয়ার তো রয়েছে কোথাও না কোথাও। হুম, হুম। তুমি সেটাকে খুঁজে আনছো, নার্চার করছো এবং সেই চরিত্রটা যেমনই হোক, যত খারাপ কোট আনকোট মানে
আমরা খারাপ ভালো বলতে যা যা বুঝি, তারও তো নিজের দিকের একটা লজিক হুম, থাকে, হুম, কাজেই হুম, 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 যে খারাপ সেও জানে যে সে হুম, ভালোই। কিন্তু আমি বলছি সোশ্যালি সে ক্ষতি করছে কিনা, অন্যকে কষ্ট দিচ্ছে কিনা, সেই জায়গাগুলোর পেছনেও সে যেহেতু জানে যে সে ওই খারাপ কাজগুলো করা সত্ত্বেও অন্যেরা তাকে প্যাম্পার করছে, ভালো বলছে, খুশি হচ্ছে, কাজেই সাংঘাতিক ফ্লেয়ার, মানে যতদূর একটা বাড়াবাড়ি করা অ্যাকচুয়ালি সম্ভব হ্যাঁ। একটা চরিত্রের পক্ষে, সে যদি কবির চরিত্র হতে পারে, সেটা সেটা কোনো দার্শনিকের চরিত্র হতে পারে। আবার যারা স্পিরিচুয়ালি অতটা বিশ্বাস করেন, যদি সে কোনো একটা হয়তো অবতারে সে পাঠ করছে এবং হুম, সেখানটায় সে নিজেকে, ওই মানুষ দেখছে যে আহ, এসে নমস্কার হুম, করছে, হুম, তাকে ডিরেক্টর বলছে তুমি কিছুদিন আমিষ খেও না, সেটা মেথড অ্যাক্টিং এর মধ্যে ধরতে হ্যাঁ, পারো তুমি। এবার এই প্রত্যেকটা ব্যাপার, ভালো বা খারাপ হোক, চারপাশের জগতের প্রত্যেকে, এবং তার কিছুদিন হয়তো কাজটা ফিল্মে হোক, থিয়েটারে হোক, মানুষের সামনে আসার পরেও তার বেশ কিছুদিন রেশ থেকে যাচ্ছে। যিশু আমি জানি যখন মহাপ্রভু করতো, হুম, হুম, তারপরেও দীর্ঘদিন অনেক বয়সে বড় বড় মানুষ এসে ওকে প্রণাম করছে বা ওই চৈতন্যদেব হিসেবে দেখছে। তার মানে তাদের মধ্যে তারা চৈতন্যদেব সম্বন্ধে যা যা দেখতে চেয়েছে, ওটা তো যিশুকে নয়, হ্যাঁ, ওটা একটা বিগ্রহ যেরকম তৈরি করা হয়, বিগ্রহ তো আগে একটা খড়ের কাঠামো থাকে, হ্যাঁ, তারপর হ্যাঁ, হ্যাঁ, মাটি পড়লো, যারা ভক্তিতে বা হুম, ওই হুম, বিগ্রহে বিশ্বাসী, হুম, তারা যখন নমস্কার করছে তখন তো তারা ওই মাটি বা খড়ের হ্যাঁ, কাঠামোটাকে হ্যাঁ, করছে না, তারা তার মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছে। তো অভিনেতার মধ্যে ওই রকম ভালো বা খারাপ মানুষ দেখতে পায়। হয়তো একটা খুব খারাপ চরিত্রে লোকে তার পোস্টারে কালি ছুঁড়ে দিচ্ছে বা জুতো ছুঁড়ছে। আবার কখনো এমন হচ্ছে যে ওই খারাপগুলোই এই যে জাস্টিফাই করে দেখানো হুম, হচ্ছে, সেই দিকগুলো দেখার পরে অন্য একজন মানুষের মধ্যে হয়তো কোথাও সেই জায়গাটাকে জাস্টিফাই করে ফেলছে। মানে খুব সহজ একটা উদাহরণ দিয়ে সামনেই আমি দেখাতে পারি, যেটা জোকার ফার্স্ট পার্টে হুম, আমরা পরে যে দেখি যে সবাই জোকারের বেশে ওই অ্যানার্কির মধ্যে জড়িয়ে জড়িয়ে পড়ছে, পড়েছে। প্রত্যেকের মধ্যে তো ওই রাগ ক্ষোভ সবসময় আমরা নিয়ে বেড়ে উঠছি। এবার কোথাও আমাদের সোশ্যালি বলা হয় না, তুমি এগুলো মেনে নাও, এই অন্যায়গুলো করো না, আইন নিজের হাতে তুলে নাও। পাশাপাশি তো আরেকটা সেলফ থাকে, যে চায় অন্য অনেকগুলো অন্যায় হয়েছে বলে সে অন্যায়টাকে কোথাও জাস্টিফাই করে ফেলে, হ্যাঁ অন্যায় হয়েছে, আমি অন্যায় করব, বা আমি আইনটা নিজের হাতে তুলে নেব। এগুলো দেখার পরে সে যখন দেখে তার হয়ে আরেকজন মানুষ করছে, ভেতরে তার কোথাও ভীষণ রকম একটা ব্লাস্ট হয় আবেগের, সেই জন্যই তো সে ওটাকে সাকসেসফুল করে বা তার সপক্ষে চিয়ার করে। অ্যাকচুয়ালি। তা এইগুলো যখন হচ্ছে, অভিনেতা তো নিশ্চয়ই তার ওই দিকগুলোকে নার্চার করছে এবং আহ, সেটা নিজের একটা সোলের অংশ যেরকম ওই চরিত্রের মধ্যে রেখে দিয়ে সে ওটাকে সত্যি করে তুলছে। আবার ওখান থেকে কিছু তুলে আনছে বলেই ড্যানিয়েল ডে লুইসের একেকটা চরিত্রের হ্যাঁ, পরে ডিটক্সিফিকেশনের জন্যে অতদিন সময় লাগে। আমরা গরিব দেশের অভিনেতা তো, আমাদের হয়তো দিনে ২ টো চরিত্র করতে হয় অনেক সময়। কাজেই আমাদের সত্যি ওই মেথডে যাওয়ার আ বিলাসিতাই বলব, করা সম্ভব হয় না। আমাদের একটা অন্য প্র্যাকটিসে যেতে হয়েছে। ধরো অভিনেতা তো সেই মিউজিশিয়ান, যার বডিটাই হচ্ছে ইন্সট্রুমেন্ট। হুম, হুম, সে নিজের ইন্সট্রুমেন্টটাকে একদম বেঁধে ঠেধে ঠিকঠাক করে রেখেছে, ধুয়ে মুছে তকতকে করে রেখেছে এবং সে ওটা বাজাতে শিখেছে। হ্যাঁ? এবার যদি বাজাতে না শিখতো, এ তাহলে কিরকম হতো? ধরো, তাহলে হতো প্রত্যেক ইংরেজির চমৎকার প্রফেসরই হুম, হুম, হ্যামলেটটা ভালো করতে পারতেন। অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে তিনি সবকিছু কনসিভ করছেন, চমৎকার ব্যাখ্যা করতে পারছেন। কিন্তু নট নেসেসারিলি তিনি অভিনয়টা প্রিচ আ করবেন। মানে ওই জায়গায় নিয়ে যেতে পারবেন যেখানে একজন স্যার লরেন্স হ্যাঁ, অলিভিয়ারের থেকে বেটার তিনি করবেন না। তা সেই জন্যে অভিনেতা সেই নিজে কনসিভও করছে, তার ইন্সট্রুমেন্টটা তৈরি করছে এবং সাথে সেটা বাজাতে শিখছে। এই বাজাতে শেখার মধ্যে এইবার এটাতেই সে যতদিন ধরে শুরুতে বাজাতে শিখেছে, সেই প্রস্তুতি নিয়ে আমাদের, যাদের নাকি আমরা অনেক দ্রুত কাজ করতে হয়, সেটা অর্থনৈতিক অবস্থায় হতে পারে, হুম, হুম, সেটা হুম, আমাদের চারদিকের কাজের পরিবেশের জন্যে হতে পারে। যারা আমরা করি, তারা যতটুকু কাজ করতে পারি বা কাজ করার চেষ্টা করি, তাদের ওই যন্ত্রটা যখন নাকি আমরা তৈরি করেছি বা মাজা ঘষা করেছি, তখনই আমাদের ওই প্র্যাকটিসটা করে ফেলতে হয়েছে যে চট করে যাতে শিফট করে যেতে পারি। অফকোর্স যদি আরো সময় পেতাম আরেকটা চরিত্র থেকে বেরিয়ে যাওয়ার বা আমার নিজের যে সেল্ফটা সবার সামনে রয়েছে,
সেটাকে ক্রমশ আরো ভুলে আমি আ অন্যভাবে নিজেকে গড়বার আরেকটু সুযোগ পেতাম। তাহলে আমাদের প্রত্যেকেরই যাদের এত দ্রুত কাজ করতে হয় আরো বেটার কাজ করতে পারতাম। মানে মেথড গুলো তো আর এমনি পৃথিবীতে এতদিন ধরে আসেনি অ্যাকচুয়ালি। বা চলছে না বা পপুলার হয়নি বা বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত হয়নি। তো এরম কখনো হয়েছে কোনো রোলের জন্য যেখানে মানে আবেগে এসে কি ওই ক্যারেক্টারের কনসিয়াসনেস এ এসে কি মনে হচ্ছে কি আমি একটা লেটস সে ফর এক্সাম্পল জেনারেলি তো তুমি অনেক জায়গায় ভিলেন করেছো। এরকম কখনো মনে হচ্ছে একটু ১-২ ঘা লাগিয়ে দিই বা সেই ভিতরের পার্টটা বেরিয়ে এসছে। আমরা জেনারেলি ৩ টে সাইড দেখাই। একটা যেটা লোককে দেখাচ্ছি, যেটা আমি ক্লোজ সার্কেলকে রাখছি, আরেকটা যেটা নিজেকে। এই যে নিজের যে অংশটা তুমি বলছিলে যে কুড়িগুলো যেগুলো কেউ দেখেনি। এরকম কোনো ইচ্ছা করেছে কি বের করে একজন অভিনেতার ১ম যেটা শিখতে হয় সেটা হচ্ছে অভিনয়ের যে ঘোড়াটা আছে ওটার মুখে তুমি লাগামটা কিভাবে পরাবে। হুম, তুমি তোমার মায়ের মৃত্যুর একটা দৃশ্য করছো। তুমি কাঁদতে গিয়ে তোমার মেমোরি ব্যাংক থেকে যার মা নেই আমি এমন কোনো অভিনেতার কথা বলছি বা যার মা আছেনও, হুম, তিনি তার মা যদি গত হতেন সেই কথা ভেবে তার মধ্যে সেই আবেগের হুম, কিকটা হুম, আনলো হুম, এবং কাঁদতে শুরু করলো। ডিরেক্টর যখন বলবেন কাট তাকে তো থামতে হবে। হুম, বা স্টেজে তার পরের দৃশ্যটায় আলো নিভে গেছে তাকে তো ছেড়ে বেরিয়ে আসতে হবে। লাগামটা হচ্ছে ফার্স্ট ডিসিপ্লিন অভিনেতার। সেটাই অভিনেতাকে ওই বাচ্চাটার সাথে তফাৎ করে দেয় যে ৩ বছরের বাচ্চাটাকে বলা হয়, "বাবা কিভাবে অফিস যায় দেখাও তো।" সে তখন দেখালো বাবা এইভাবে অফিস যায়। বাবা কিভাবে সিগারেট হুম, খায় হুম, এইভাবে হুম, করে বা সে চেঁচিয়ে বলল। সে তো অভিনেতা নয়। সে কোনো কিছু একটা নকল করছে। অভিনেতার ১ম যে ডিসিপ্লিনগুলো সেটা হচ্ছে খানিকটা অভিজ্ঞতা, খানিকটা কল্পনা। কাজেই সে চারদিকে যা দেখছে সেটার সাথে সে কল্পনা করতে পারবে, সে চরিত্রের গভীরে ঢুকবে যে যেই চরিত্রটা সে করছে সেটা কেন এই চরিত্রটা আজকে এরকম? তার ব্যাকগ্রাউন্ড কি ছিল? সে ছোটবেলা থেকে কি বড় হয়েছে? হুম, এবং হুম, তার দিকের লজিকগুলো কি ছিল? এবং তার যে প্রত্যেকটা আবেগ থাকবে, সেই আবেগের উপরে তার সেই কন্ট্রোলটা থাকবে সে জানবে কতটা ছাড়বে এবং কতটা রাখবে। ধরো একটা খুব আবেগঘন একটা দৃশ্যের ফিল্ম দিয়ে হুম, বলছি। যেহেতু এই প্রিপারেশনটা আরো হুম, হুম, গন্ডগোলের। ওটা রয়েছে একদম ক্লাইম্যাক্সে ওটা দিয়ে শুটিং শুরু হলো। প্রিপারেশন এর জন্যে বাকি যেটা হবে সেটা তো মাথায় হবে। তারপরে ওটাকে ২১ টা শটে ভাঙা হলো। এই ২১ টা শটের আবার প্রত্যেকটা শটের ৪ খানা লেন্সে ৩ টে অ্যাঙ্গেল চেঞ্জ হলো। হুম, হ্যাঁ? কাজেই তাকে প্রত্যেকবার যে এই তার আগের পরের সাথে একটা প্যারিটি রাখতে হবে, তাকে আম জুড়ে দিতে হবে, ওই জায়গার আবেগটাকে জেনারেট করতে হবে এবং প্রত্যেকবার শেষ এবং শুরুতে নিশ্চয়ই একটা অভিনেতার উপর খুব স্ট্রেস পড়ে। আ এটার জন্য আবার ব্রেস্টের পদ্ধতি হুম, রয়েছে। মানে এক কথায় উৎপল দত্ত যেটা বলেছেন যে, হ্যামলেট করতে গিয়ে একমাত্র একজন পাগলই ভাবতে পারে আমি হ্যামলেট। কাজেই অভিনেতার পদ্ধতিটা হওয়া উচিত, হ্যামলেট এই করেছিলেন, দাঁড়াও আমি তোমায় করে দেখাচ্ছি। আমি হ্যামলেট কখনোই নই। আমি হ্যামলেটকে ব্যাখ্যা করছি। হ্যামলেটের ব্যাপারটা বুঝছি, ওই সেই ইংরেজির প্রফেসরের মতো এবং আমার টুলটা দিয়ে আমি হ্যামলেট এখানটায় কেঁদেছিলেন বলে আমি কেঁদে দেখালাম। তার মানে ওটা আমার আবেগ নয়। হ্যামলেটের আবেগ আমি বললাম হ্যামলেট এখানে কেঁদেছিলেন। হাউ করে কেঁদেছিলেন বা হ্যামলেট এখানে হাউ করে কাঁদেননি। ভেতরে কান্নাটা চলছিল কিন্তু উনি পুরোটাকেই চেপে রেখেছিলেন। তার চোখে বা মুখের পেশিতে দেখা যাচ্ছিল যে ভেতরে ঝড় উঠেছে। তা এটা তিনি ব্যাখ্যা করছেন। তিনি কখনোই হয়ে উঠছেন না। কাজেই এই দুটো তো মেজর আমরা স্তানিস্লাভস্কি এবং ব্রেস্টের হুম, যে দুটো তফাৎ দেখতে পাই সেটা দুটো স্কুল রয়েছে এবং আমি আমার ওই পুরো অভিনয়ের আমার জীবনের মধ্যে দিয়ে যেটুকু যা বুঝেছি, এত কন্ট্রাডিক্টরি বিভিন্ন থিওরি রয়েছে যে অভিনেতা তার দরকার মতো মিলিয়ে মিশিয়ে তার কাছে থিওরিটা মানা বা কতটা থিওরির সাথে সে তার জীবনযাপন বা অভিনয় করলো সেটা বড় কথা নয়। সে যেটা কমিউনিকেট করছে আসলটা হচ্ছে একটা কমিউনিকেশন। হুম, সে ডিরেক্টরের, স্ক্রিপ্ট রাইটারের এবং তার নিজের সোলের খানিকটা অংশ সবটা মিলিয়ে দর্শকের কাছে একটা কিছু কমিউনিকেট করছে। সেই কমিউনিকেট যত অমোঘ, যত সত্যি, যত প্রচণ্ড হয়ে উঠছে, অনেক সময় সত্যি হলেও আ কমিউনিকেশনের মাত্রা কিন্তু আ অতটা নাও হতে পারে। মানে কিরকম আমি স্টেজ দিয়ে বলছি।
অনেক সময় আমাদের এরকম হয় যে একটা নাটক দীর্ঘদিন হুম, হুম। ধরে চলছে। কোনোদিন মনে হলো, ওহ! আজকে হয়েছে। মানে সৌম্যমিত্রের কথায় আজকে ঈশ্বর নেমে এসেছেন। রোজ নামেন না, কোনো, হুম, কোনো হুম, দিন হুম। নামেন। তুমি বুঝতে পারছো প্রত্যেকটা জিনিস ঠিক হচ্ছে। গলাটা একদম ঠিক জায়গায় যাচ্ছে, ঠিক হাতটা উঠছে, ঠিক পাটা পড়ছে। প্রত্যেকটা জায়গায় তুমি অনুভব করছো যে চরিত্রটা তুমি যেটা কমিউনিকেট করতে চাইছো একদম ঠিকঠাক বাজছে। হুম। নাটক যখন শেষ হলো দর্শকের মধ্যে কিন্তু তুমি সেই উন্মাদনাটা দেখতে পেলে না। দর্শক বলল, "ভালো, গুড।" আবার কোনো একদিন তোমার মনে হলো, "ধুর কি হচ্ছে? যেটা করতে চেয়েছিলাম সেটা তো হলো না। এটা তোমাকে ডিস্টার্ব করে রাখলো বলে পরেও তুমি অন্যমনস্ক হয়ে রইলে। পর্দা পড়ল, লোকে এসে হাউ, হাউ করে তোমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলছে। কি করে করেন, কি করে পারেন?" কাজেই এটা না একটা অদ্ভুত জায়গা যে কোনটা দিয়ে যে তুমি কমিউনিকেশনটা কখন ঠিক করছো, সবসময় তুমি নিজে বুঝতে পারো না। তোমার স্কিল অভিজ্ঞতা দিয়ে তুমি একটা জায়গা অব্দি বুঝতে পারো। কিন্তু তারপরে একটা কিছু একটা হয়ে যায়। সেটা হয়তো সেইদিন যেই দর্শক কাঁদছেন, সে নিজের জীবনের সাথে তার কোনো একটা ক্রস রেফারেন্স এর কিছু তিনি রিলেট করে ফেলেছেন। আচ্ছা, হ্যাঁ। এমনভাবে তার মাথায় এমন একটা স্মৃতি বা এমন একটা আবেগ তুমি উস্কে দিতে পেরেছো, যেটা অন্যদিন অন্য জনের ক্ষেত্রে হয়তো তোমার ওটা তাকে সেভাবে উস্কে দেয়নি। প্রত্যেক দর্শকের কাছে ক্রস রেফারেন্স পয়েন্ট আলাদা। তার বেড়ে ওঠা, তার শিক্ষা, তার রিলেট করার ক্ষমতা, তার আধার, তুমি অভিনেতা হিসেবে তাকে যে দেবে, সেটাও তিনি যে নেবেন, তার বিভিন্ন রকম আধার থাকে। তার জন্যেই আমরা ফিল্মের ক্ষেত্রে একটু, যারা নাকি হুম, হুম। তুলনামূলকভাবে ততটা সিরিয়াস অ্যাক্টরের জায়গায় নই, বলতে চাইছি আমি এই জন্যে যে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। প্রচুর কমার্শিয়াল কাজ হুম, করতে হয় আমাদের গ্রাসাচ্ছাদনের জন্যে। আমরা শুধুমাত্র ওরকম তো বেছে রাখতে হুম, পারি হুম, না হুম, যে শুধুমাত্র হুম, মিনিংফুল, হুম, হুম, শুধুমাত্র সিরিয়াস ছবি বা প্যারালাল হুম, ফিল্ম হুম, হুম, করব। সেক্ষেত্রে আমরা স্ক্রিপ্টটা পেয়ে পড়ে আগে বুঝে নেওয়ার চেষ্টা করি যে, যেকোনো গল্পের এই গল্পটা আমি কোন দর্শককে বলছি। যেই দর্শকের কাছে বলছি তার কাছে ক্রস রেফারেন্স বা তার কাছে এতদিন ধরে যে বিনোদনে সে অভ্যস্ত, সেটা কি ইউরোপিয়ান ফিল্ম? সে কি শুধু ইন্টারনেটে ছবি দেখেছে? হুম, নাকি সে যাত্রা হচ্ছে আচ্ছা। তার মূল বিনোদন ছিল? তাকে সে জীবনে হয়তো মাসে একটা ছবি দেখার সুযোগ পায়। হলে গিয়ে একটা ছবি দেখে পরিবারের সবাইকে নিয়ে। অন্য সময়গুলো হয়তো সে যাত্রা দেখে বা অন্য কোনো একটা হুম, লোকজ আর্ট ফর্ম দেখে। এবার তার বেড়ে ওঠা, তার কমিউনিকেশনের ধরন আর শহরে বা আ বিদেশের কোনো একজন মানুষ যেখানটায় বেঁচে রয়েছেন, প্রত্যেকের ক্রস রেফারেন্স পয়েন্ট, এক্সপ্রেশন এগুলো আলাদা হবে। হুম, যে যেটার সাথে রিলেট করে ফেলবেন, তার সেক্ষেত্রে মনে হবে অসাধারণ। রাহুল বোস একবার আমায় বলেছিলেন যে, অ্যা "রনি, আমাকে তো সবাই বলে যে হুম, আমি হুম, হুম, এত আন্ডার অ্যাক্টিং করি" বলে অনেক সময় তারা ওটা নিয়েও কোনো কথা বলেন হয়তো যে, আমি বিদেশের একটা ফেস্টিভ্যালে গেলাম, তাতে আমার তাদের ছবিগুলো দেখে মনে হচ্ছে যে আমি লাউড করছি। এবার এক্ষেত্রে আমার ওই আবার এতদিন পরে মনে হয়েছিল যে, যেই ছবিগুলো দেখে মনে হচ্ছে যে আমাদের কোনো একজন অভিনেতা লাউড করছেন, সেটা কোন দেশের ছবি? সেটা হয়তো একটা এমন হ্যাঁ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, হয়তো আইসল্যান্ডের একটা ছবি। হুম, 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 যে ক্ষেত্রে পুরো আইসল্যান্ডে সল্টলেকের থেকে কম মানুষ বাস করে। হুম, হুম, অনেক দূরে, দূরে একটা মানুষ সারাক্ষণ বরফের সাদা রং ছাড়া অন্য হুম, কোনো রং দেখছে না। তার পরিবারে হয়তো পরিবার এবং চারদিকে হুম, সন্তানাদির সংখ্যাই খুব কম। কাজেই উচ্ছলতা সে দেখেনি। একটা পেট রয়েছে, সেও গ্রাম্পি হয়ে থাকে। মেক্সিমাম মানুষ ডিপ্রেশনে ভুগছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তার সাথে আমি যেই দেশের ছবিটা নিয়ে যাচ্ছি, সেটা একটা উত্তাপের দেশ, হ্যাঁ, রুদালির দেশ। লোকে চিৎকার করে অভিশাপ দিচ্ছে, ধুলো উড়িয়ে কাঁদছে, মেরে ওর মাথা ফাটিয়ে দিচ্ছে, কথায়, কথায় কলার ধরে নিচ্ছে এবং প্রত্যেক স্কোয়ার ফিটে এত মানুষের চাপ যে প্রত্যেকে প্রত্যেকের সাথে ইরিটেটেড হয়ে রয়েছে। মনে করছে সে তার স্পেস কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সে তার আ রোজগারের ক্ষেত্রে অন্য আরেকজন মানুষ একজন প্রতিযোগী, একটা বাধা। আ শিক্ষারও বিভিন্ন কিছু রয়েছে। সবাই মহিলাদের হুম, সমান হুম, হুম, সম্মান যে দিচ্ছেন তা নয়। আ
অনেক সোশিওপ্যাথ গড়ে উঠছে। হুম, তারা হুম, তুলনামূলকভাবে বেসিক যে আমাদের অন্যকে সাহায্য করা বা কি আম সিভিক সেন্স এর মধ্যে একজনের বেড়ে ওঠা উচিত, তার থেকে একেবারেই অন্যরকম একটা শিক্ষা এবং বেড়ে ওঠার চারপাশে সে পরিবেশ যেটা হুম, দেখছে হুম, সেটাই হুম, তার হুম। কাছে নরমাল। এই দুটো মানুষের এক্সপ্রেশন একরকম হবে? কোনোদিনই না। কাজেই ওই মানুষটার কিছু একটা দেখলে সে ভাবতেই পারবে না যে কাছের একজন মানুষ মারা গেলে ৭ দিন ধরে তো আমি আমার চারপাশের মানুষকে দেখেছি কান্নাকাটি করতে, শোকস্তব্ধ হয়ে থাকতে, মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলতে। সেখানটায় একটা লোক খালি চুপ করে বসে রয়েছে, ওই লোকটা এক্সপ্রেস করতে পারছে না বা তার সাথে এ রিলেট করতে পারবে না। কাজেই প্রত্যেককে তার টোপোগ্রাফিতে তার মানে প্রত্যেকের সবটাই এত আলাদা। দেশ, সময়, পিরিয়ডে যেরকম, পিরিয়ডে আমরা লাউড করি, হুম, হুম, মুদ্রা ব্যবহার করি। তার তো কতগুলো কারণ থাকে। তার কারণ অতটা স্পেস ছিল। যে মানুষগুলো থাকতো সে অত উঁচু একটা হুম, হুম, ছাদে হুম, থাকতো বা প্রকৃতিতে একজন আরেকজনকে চিৎকার করে ডাকছে, কমিউনিকেশনের হুম, অন্য কিছু নেই। একজন ঘোড়সাওয়ার এসে খবর যে দিচ্ছে, হুম, কেল্লার হুম, একদম ওপরে এসে সে হুম, নিচ হুম, থেকে চিৎকার করে খবর দিচ্ছে এবং পুরোটার মধ্যেই হুম, প্রত্যেকে কমিউনিকেশনের প্রয়োজনেই অনেক বেশি উচ্চকিত যতক্ষণ না সে বুঝতে পারছে সে নিচু গলায় কথা বললেও আরেকজন কান পেতে কথাটা শুনবে। কাজেই যেই মুহূর্তে দেয়ালগুলো আমাদের চেপে ধরতে হুম, লাগলো, প্রত্যেকটা মানে ছাদটা নেমে এলো। কাজেই আমি আগে যতটা হাত তুলে কথা বলতাম এখন তো অতটা হাত তুলে কথা হ্যাঁ, বলব না। লোকটা আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে থাকলে কি আর আমি "ও ভাই" করে তো হ্যাঁ, আমি কথা বলব না। ক্ষেতের এপাশে আর ওপাশে দাঁড়িয়ে। কাজেই প্রতি মুহূর্তে এগুলোর উপরে তো অভিনয় বদলে যাবে। সময়ে মানে কোন পিরিয়ডে করছি তার হুম, উপরে হুম, বদলে যাবে, কোন দেশে রয়েছি তার উপরে বদলে যাবে। আমার আপব্রিঙিং এর উপরে বদলে যাবে। আমি কি দেখেছি এবং বাকি আর অন্যান্য বিভিন্ন কিছু তো থাকবেই। সেটাই মেথড। মেথড স্কুল অফ অ্যাক্টিং এ যারা স্টলওয়ার্ড হুম, যারা হুম, হুম, যেরকমভাবে করেছেন, এটার বাইরেও প্রচুর অভিনেতা রয়েছেন। তারা ভেতরে কোথাও নিজেদের জানতে বা অজান্তে মেথডই ফলো করছেন। উত্তম কুমারের গল্প শুনেছি। উনি বোধহয় শুভেন্দুদাকে বলেছিলেন, "মেথড শুনি সেটা কি বলতো?" তো হ্যাঁ, উনি বলেছিলেন, "এই।" বলেছে, "ওগুলোই তো করি।" কাজেই একজন অভিনেতা তার প্রস্তুতির জন্য নিজের মতো করে জানতে বা অজান্তে একটা কোনো পদ্ধতি নিচ্ছে। এবার তলোয়ারটা তো থাকতে হবে। হ্যাঁ, তোমার কোনো একটা স্কুল, কোনো শিক্ষা তোমার তলোয়ারটা ধার দিতে তোমায় হুম, হেল্প করতে পারে। কিন্তু যখন নাকি সেই পদ্ধতিটা তৈরি হয়নি, যখন নাকি অ্যা লোহা আবিষ্কার হয়নি, হুম, তখন কি আর মানুষ শিকার করত না? তার মতো করে করত। তখনও সে নিজের জীবনযাত্রার প্রয়োজনে শিকার করত, দল বেঁধে করতে হবে নাকি পাথর দিয়ে করতে হবে, তীর কিভাবে বানাতে হবে সে তার প্রয়োজনে শিখে গেছিল। কাজেই অভিনেতা তার নিজের প্রয়োজনে তার চারদিকের অবস্থা অনুযায়ী শিখে যায় মোটামুটি কিভাবে একটা চরিত্রায়ন এবং দর্শককে কমিউনিকেট করতে হবে। সো এইজন্যই কি এই হলিউডে ইন্ডিয়ান অ্যাক্টররা অতটা সেইভাবে চলছে না বা তারা হয়তো কেউ চেষ্টা করেছে আবার তারা জায়গা পাচ্ছে না। এটা কি এই কারণেই কি তারা টপোগ্রাফির এই ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝতে পারছে না যে এটা চলবে? প্রথমত কমিউনিকেশনের কথা বলছি যেহেতু, হুম, ভাষাটা তো সেখানে একটা বিরাট হুম, ফ্যাক্টর। প্রত্যেকেই তার নিজের ভাষায় অভিনয় করতে সবথেকে ভালোবাসে। অনেকেই অন্য ভাষায় অভিনয় করছেন, করেছেন, করে এস্টাবলিশড ও হয়েছেন, পারেন, হয়তো খুব কমফোর্টেবলি পারেন। কিন্তু সবথেকে মানুষ ভালোবাসে আল্টিমেটলি এক্সপ্রেস করছে তো, হুম, যেই হুম, এক্সপ্রেশনে সে ছোটবেলা থেকে বিশ্বাসী, তার আ কমফোর্ট জোন যেটায়, যেখানটায় তার ভাষার অনেকগুলো লেয়ার সম্বন্ধে সে জেনেছে, হ্যাঁ? তাকে আলাদা করে শিখতে হয়েছে কম। সে বেড়ে ওঠার হুম, সাথে হুম, যেগুলো নিয়ে বেড়ে উঠেছে। কাজেই হলিউডে দুম করে ৩ জন ইন্ডিয়ান অ্যাক্টরকে যদি মানে দরকার হয় তাহলে তারা খুঁজে বার করবেন নিশ্চয়ই এমন হুম, অভিনেতা। কিন্তু আ তুমি একটা মানে উল্টো দিক থেকে বলি। তুমি হুম, কথাটা বলছো যেহেতু ধরো হলিউডকে কুলোমার্তণ্ড, শ্রেষ্ঠ এবং ওটাকেই সবথেকে ওপরের একটা বেদিতে তুমি আ রেখে দিয়েছ। তুমি তো কখনো এটা বলো না যে, বাংলা ছবিতে তো হলিউডের অ্যাক্টরদের সেরকম দেখছি না অভিনয় করতে। হ্যাঁ, হুম?
তোমার মনে হচ্ছে এরা কেন ওখানটা জায়গা পাচ্ছে না? যদি এরা সেরকম মানে ওটা কোথাও কোয়ালিটির জন্যই প্রাথমিকভাবে তোমার মনে হচ্ছে যে ওখানটায় বাধাটা পড়ে যাচ্ছে। জেনারেলি লোকে এটা ভেবে থাকে, মানে ভাবে কি অতটা ভালো না। হ্যাঁ, মানে হ্যাঁ। ধরো আমাদের এখানে একজন অভিনেতা দীর্ঘদিন কাজ করার পরেও হুম, তিনি যদি হিন্দি কোনো কাজে একটা ছোট চরিত্র, ছোট বলতে আমি ছোট তো হয় না চরিত্র, আমি হুম, কম লেন্থের চরিত্র বা কম গুরুত্বের চরিত্র বলছি, সেটাও করেন। তাকে নিয়ে এমন একটা মানে ভয়ংকর ঢাক পেটানো হতে থাকে বা আম এমন সবাই মিলে হুম, উচ্ছ্বাস হুম, করতে হুম, থাকে যেন তার আগের গোটা অভিনয় জীবনটা ব্যর্থ। হ্যাঁ? তো সেটা কোথাও নিজের ভাষা বা নিজের জগৎটাকে অসম্মান করা। ডেফিনিটলি যেখানটায় তোমার আরো বেশি অর্থলগ্নি হচ্ছে, অর্থলগ্নি হওয়া মানে কি? আরো বুদ্ধিমান লোকজন সেখানটায় অন্য পেশা ছেড়ে আসছে। হুম। যখন তুমি দেখবে একটা ইন্ডাস্ট্রি মানে আমেরিকার যেসব জায়গায় সোনার খনি বন্ধ হচ্ছে হ্যাঁ, ধরো হ্যাঁ, আমি হ্যাঁ। কথার কথা বলছি। তেলের খনি বন্ধ হচ্ছে যেখানে সারা পৃথিবীতে। সেগুলো পরিত্যক্ত শহর হিসেবে পড়ে থাকবে। আমাদের এখানে কয়লা খনিও এরকম রয়েছে। আমি সেখানে গিয়ে শুট করেছি। সেই পুরো একটা পরিত্যক্ত শহর। তা সেইরকমভাবে আ ওই তুমি যখন নাকি অন্য একটা ভাষায় করছো আবার অমিতাভ বচ্চন বা ধরো হিন্দির কোনো অভিনেতা হুম। যখন নাকি হলিউডে গিয়ে কোনো কাজ করছে, আবার তাকে নিয়ে ঐরকম হচ্ছে। সেখানে সাংঘাতিক মানে ভালো একটা চমৎকার কেরিয়ার কাটিয়েছে। তখন সে ওই কাজটা করেছে, একজন ইন্ডিয়ান অ্যাক্টর দরকার ছিল। তারা ওখান থেকে খোঁজ নিয়েছে, হুম, দেখেছে কে ভাষাটা ঠিকঠাক হ্যান্ডেল করতে পারবে এবং প্রতিভার দিক থেকে মানানসই, সবথেকে বড় কথা চেহারার দিক থেকে মানানসই। হুম, হুম? করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার মানেই কি মানে তিনি জীবনের শ্রেষ্ঠ শিরোপাটায় পৌঁছলেন? হুম, হুম। এইটায় কোথাও একটা ভাবনায় গন্ডগোল আছে। আবার উল্টো দিক থেকে দাঁড়াও, অমিতাভ বচ্চন অত বড় একজন স্টার। তিনি যখন অনুসন্ধান করছেন, কুৎসিত বাংলা বলছেন এবং মানুষ তাতে ধন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ। তার কারণ অলরেডি একটা গডলি জায়গায় তিনি পৌঁছে গেছেন। তার মানে তখন দেখা হচ্ছে এভাবে তিনি এই ইন্ডাস্ট্রিটাকে ধন্য করে দিচ্ছেন। তুমি ধরো হিন্দি কোনো একটা কাজ করতে যাচ্ছ। এবার তুমি ঐরকম একটা কুৎসিত হিন্দি বলছো। ১ম এই বাতিল করে দেওয়া হবে। কারণ ওখানটায় তিনি যে অলরেডি স্টার সেটাকে এখানে ক্যাশ করা হচ্ছে, এখানে ব্যবসার প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। কাজেই কোথাও ঐরকমভাবে কতগুলো আমরা শুধু অভিনয়ে বা শুধু অভিনয় জগৎটার বাইরে গিয়ে আল্টিমেটলি পুরোটা ইকোনমি দিয়ে ঠিক হ্যাঁ। হয় তো? তোমার যদি ছোট ইন্ডাস্ট্রি হয়, তাহলে তার থেকে বড় যে ইন্ডাস্ট্রিটায় আরো বড় ব্যবসা হচ্ছে, যেখানে তুমি শুনছো ১ সপ্তাহের মধ্যে ৩০০ কোটি পৌঁছচ্ছে। তার সম্বন্ধে ওই ইকোনমির জায়গা থেকেই তোমার একটা সম্ভ্রম, একটা আগ্রহ এইগুলো তৈরি হয়ে যাবে। এবং ওই যে তোমার বাকি চারপাশে যে চর্চাটা চলবে, যে পাগলামোটা চলবে, যে ফ্রেন্সিটা তৈরি হবে, সেটাও ঐরকমভাবে ধাপে ধাপে ঐরকমভাবে আম মানে বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে অ্যা অন্য কোনো আরো এমন ভাষা, এক্ষেত্রে হলিউডই রাখবো হুম। আমি যেহেতু তারপরে সারা পৃথিবী জুড়ে তাদের মার্কেটটাই সবথেকে বড়। ঐরকম ভাবেই তখন দীপিকা পাড়ুকোন বা প্রিয়াঙ্কা চোপড়া কেউ কি আ হলিউডের কোনো ছবিতে চান্স পেলেন? হ্যাঁ। এইটার উপরে তখন এরকম যদি হতো তারা ওখানে চান্স পেলে বাংলার থেকেও খারাপ রোজগার করছেন। হুম? বা ওই ছবিটা বাংলার থেকেও খারাপ ব্যবসা করছে। তাহলে কি ওটা নিয়ে অত উৎসাহ থাকতো? এবার যেহেতু ওই আবারও বলছি ইকোনমিক্সটা যেহেতু তাগড়া, ইকুইপমেন্ট এবং যে মেধা আনতে পারা যাচ্ছে। এখানে তো একজন কাউকে কোনো একটা সেক্টরে যদি মেধা একজনকে হায়ার করতে হয়, বাকি জায়গাগুলোয় হুম, হুম, কম্প্রোমাইজ হুম। করতে হয়। দুর্ধর্ষ একজন ডিওপি এলেন, তার জন্যে বাকি অভিনেতার মানে টোটাল বাজেটটা যেহেতু ওই ব্যাগটা তৈরি করতে হয় আমাদের, কাজেই ওই আইপিএল এর ক্রিকেটার হ্যাঁ। কেনা-বেচার মতোই এইখানটায় তাহলে একটা ভালো ব্যাটসম্যানকে তুলে নিয়েছি, এ রানটা করে দেবে। তাহলে একটু নড়বড়ে একটু এইরকমভাবে কে এবার কতটা ভালো সেই কম্বিনেশনটা করতে পারবে। তারপরে নেপোটিজম, তারপরে হ্যাঁ। অমুক-তমুক, আগড়ুম-বাগড়ুম, এ কে বিভিন্ন রকম অন্য স্বার্থের সাথে জড়িয়ে আছে, কার ফলোয়ার্স প্রচুর আছে। এইগুলো আজকাল প্রচুর। যেগুলো চলে এসছে, তো সেইগুলো তখন জড়িয়ে-টড়িয়ে যাবে। তা এইটার ওপরে আমার মনে হয় যে আ ডেফিনিটলি এটা আমার একটা কথায় তো সেটা ওয়াশ আউট হয়ে যাবে না। ২ নম্বর সত্যি এটাও ঠিক যে একটা কাজ করতে গেলে বিশেষ করে তুমি যখন একটা কাজ শুরু হুম। করছো, তোমার চারপাশে তুমি কাকে ডিরেক্টর পাচ্ছ, কাকে ডিওপি পাচ্ছ, তোমার চারপাশের অ্যাক্টরদের ব্যাচ কি পাচ্ছ,
এই পুরোটার ওপরে না তোমার অভিনয় সম্বন্ধে পারসেপশন বদলে যায়। হুম, মানে তুমি কোন মাঠে দীর্ঘদিন খেলছো, তারপরে যদি তোমায় মাঠটা বদলে দেওয়া হয়, তোমায় ক্লে কোর্ট থেকে যদি হ্যাঁ, গ্রাস কোর্টে দিয়ে দেওয়া হয়, তাহলে একটু ওই হড়কে যাওয়ার চান্স চান্স থেকে থাকে, যায়। কারণ তুমি একটায় অভ্যস্ত হয়ে গেছো। তা এইগুলো মেনে নিয়েই আমাদের করতে হবে যা করতে হবে। কিন্তু এইগুলোর যেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করা হয়, সুবিধে, অসুবিধে বা গৌরবের কারণ বা অগৌরবের কারণ বলে, আসল কারণটা হয়তো তার থেকে সরে অন্য কোথাও। এটা কখনো আমি ভেবে দেখিনি। এখন তোমার বলাতে আমি রিয়ালাইজ করলাম কি হ্যাঁ, অ্যাকচুয়ালি ইকোনমিটাই বেসিক্যালি পুরো এই যে লোকের মাইন্ডে আপ কোনটা, নিচে কোনটা ওটা একটা ডিসাইড করে অলওয়েজ। দেয়। আজকে যদি ফর এক্সাম্পল এখানে সবচেয়ে বেশি ইকোনমি থাকতো, আজকে তখন হলিউডের বলতাম কি আচ্ছা রবার্ট ডাউনি জুনিয়র কেন পাচ্ছেন না ইয়েতে কাজ করতে একদম, বাংলা একদম, ইন্ডাস্ট্রিতে। একদম। এটা আমি এখন রিয়ালাইজ করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দিস। এবং মানে ধরো একটা সময় যখন নাকি বাংলা ছবির সেই স্বর্ণযুগের কথা আমরা বারবার হুম, বলি, তখন কিন্তু বাংলা ছবিগুলো রিমেক হচ্ছে হিন্দিতে। রাজেশ খান্না, উত্তম কুমারের ছবি দেখে নিশিপদ্ম করার জন্যে ১৮ বার ১৯ বার করে দেখছেন। রবি ঘোষের গল্প হলেও সত্যি দেখছেন বাবুর্চি করার আগে। হুম? তা এটা তখন চিরকালই তাই হবে। যখন যেটা তোমার মনে হবে যে কোয়ালিটেটিভলি তোমার থেকে অনেক বেশি বা তোমার ব্যবসা দিচ্ছে, সম্মান দিচ্ছে, তখন অন্যেরা কেউ সেটাতে গ্লানি বোধ করবে না। কারণ কপি তো নয়, শিল্প সবসময়ই একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করবে। মানে অ্যাবসোলিউটলি। একদম আলাদা করে আর পৃথিবীতে, মানে আমি ঠিক এক্সাক্টলি বলতে পারবো না, কিন্তু মৌলিক প্লটের সংখ্যাই বোধহয় পৃথিবীতে ১১টা না ৯টা এরকম কটা ধরা হয়। এটা নিয়ে একটা কোনো থিসিস রয়েছে। কাজেই তার বাইরে তুমি আর কি গল্প বলবে? হুম, কমার্শিয়াল গল্প হুম, তো ওই ৩ টে স্ট্রাকচারে বলবে। বয় মিটস গার্ল কিংবা রিভেঞ্জ। হুম, হুম, হুম। কোনো কিছুর একটা ইয়েতে। কোনো একটা স্বপ্ন পূরণ হতে হবে। বা কমার্শিয়াল না হয়ে যদি অন্য গল্প হয়, তারও ওরকম কতগুলো স্ট্রাকচারের মধ্যেই তোমায় ঘুরতে হবে। তুমি কোথাও দেখবে সূক্ষ্মভাবে ওই স্ট্রাকচার গুলো কোথাও না কোথাও রয়েছে। তো সেই ফলো করেই তোমার সারা পৃথিবী জুড়ে কাজ হবে। এবার যে যখন যার ওপরে আলোটা পড়ছে, যেরকম সাউথ ইন্ডিয়ান যে ছবির আজকে এত রমরমা, হিন্দি ছবি কিন্তু একটু দিশেহারা হয়ে পড়েছে। সে বুঝতে পারছে না হ্যাঁ, সাউথের ছবিগুলোই করবে, নাকি মানে নিজের মাঠে খেলবে না অন্য মাঠে খেলবে। মানে হিন্দিরও কিন্তু অবস্থা, বাংলার অবস্থা এখন বেশ একটু মানে আ একটা তো একটু দিশাহীন অবস্থায় রয়েছে বটেই। বাজারটা ছোট হয়ে গেছে। তার বিভিন্ন কারণ আছে, যেটা নিয়ে সম্পূর্ণ একদিন আলোচনা করা যায়। কিন্তু আ হিন্দিরও অবস্থা যে সাংঘাতিক একটা ভালো কিছু তা নয়। তারাও হুম। মানে প্রবল দিশেহারা একটা স্টেটে এখন রয়েছে। 'কেজিএফ' থেকে শুরু করে এই 'পুষ্পা' এখন আবার 'রামায়ণ' আসছে আবার হ্যাঁ, আর এটার ইয়েটা কি? মানে এগুলো, এটার পেছনেও একটা বিজ্ঞান থাকে দেখবে। মানে ১ম যখন ধরো হিন্দি ছবি হচ্ছে, হুম, হুম, এই সাউথ ইন্ডিয়ান হুম, যে হুম, ছবিগুলো হচ্ছে, তাতে দেখবে প্রচুর টাকা দিয়ে ওরা হয়তো হিন্দির খুব এস্টাবলিশড এমন অ্যাক্টরকে নিচ্ছেন তারা, যাদের খুব বিরাট যে কাজ রয়েছে তা নয়। কিন্তু তাদের ব্যবহার করছেন এবং তার জন্য প্রচুর তারা ইয়ে করছেন। এটা করতে, করতে বিভিন্ন রকম লবি কাজ করে তো। এবার সাউথের ছবি যখন নাকি হিন্দিতে দেখানো হচ্ছে, এতদিন সেই মার্কেটটা তেমন ছিল না। এবার হুম, তাতে যদি সঞ্জয় দত্ত বা আলিয়া ভাট করে, লোকে ১ম এই সেটা অন্যান্য বিভিন্ন রকম এখন আ ব্যা মানে কোন রকম একটা হাওয়া তুলে ছবি বন্ধ করে দেওয়া, তার বিজনেস বন্ধ করে দেওয়া তো খুব ইজি। হুম, তার পেছনে কতগুলো মেশিনারি লাগিয়ে দেবে। সেটা বম্বে করল না, কারণ এরা হচ্ছে তাদের ব্লু আইড বয় এবং গার্ল। কাজেই তারা একটু সহনশীলতা দেখালো। তার ফলে যেটা হলো, দীপিকা পাড়ুকোন, আলিয়া বা সঞ্জয় দত্তকে দেখতে গিয়ে ওদের অ্যাকচুয়াল জায়গাটা তুমি অভ্যস্ত হয়ে গেলে। হ্যাঁ, তাদের একটা নিজেদের একটা খুব চড়া ভায়োলেন্স, একটু অন্য ধরনের কমেডি, একটা অন্য কালার প্যালেট এবং ডাবিং এ যে ঠোঁট মিলছে না সেটা নিয়ে তুমি বদার করা বন্ধ করে দিলে। হ্যাঁ, আমরা যখন ডাবিং করি, না, না ওখানটায় এই জায়গাটা মিলল না বলে ৩২ বার করানো হচ্ছে। আমি বলি তাহলে বাহুবলী হিট করছে কি করে? হ্যাঁ, কিছুই তো মেলে না। তা যাই হোক, সেগুলো নিয়ে বদার করছো না। তুমি দেখছো। দেখে তুমি এই যে লার্জার দ্যান লাইফ যে হুম, হিরোদের তৈরি করা হচ্ছে, তাদের তুমি অ্যাকসেপ্ট করে ফেললে। হুম, এরপরে তুমি যখন দীপিকা পাড়ুকোনকে কল্কি থেকে চেক অফ করছো, হ্যাঁ, তোমার তখন কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে প্রভাস, অলরেডি বাহুবলী টেনে দিয়েছে। ইয়ে করে দাঁড়িয়ে গেছে। এখন যদি নাও থাকে বম্বের কেউ বা একজন, একজন করে কমিয়েও আনা হয়, তখন সে অলরেডি মার্কেটটা নিয়ে ফেলেছে। প্রভাসের অলরেডি ফ্যান ফলোয়ার্স তৈরি হয়ে গেছে। গণবিনোদন তো সবসময় তৈরি হয়। হুম, হুম, তুমি যদি সারাক্ষণ ধরে
এমন ঢাক পেটাতে থাকো কাউকে একটা নিয়ে যে এর অভিনয় দেখোনি, তাহলে তো হ্যাঁ, তোমার জীবনই বৃথা। তখন তোমার একটা ফিয়ার অফ মিসিং আউট তৈরি হবে। তুমি রাত ২টোয় উঠে সেই ছবি দেখবে, সে যত ঘোড়ার ডিমেরই ছবি হোক। এবার তার মধ্যে অর্ধেক হলের লোকজন সে এলেই চিৎকার করে কেঁদে ফেলছে, আচারি-পিচারি খাচ্ছে, চিৎকার করতে, করতে বমি করে ফেলছে, জামা খুলে নাচছে। এই দেখে তোমার মনে হবে তাহলে কি আমারই বোঝাটা ভুল? আমার যে মনে হচ্ছে এটা খুব সাধারণ মানের, আসলে কি সেটা তাই নয়? তুমিও একটু ভালো লাগায় একটু বেশি হাসলে, একটু চিৎকার করার জায়গায় একটু বেশি চিৎকার করলে। এই করতে, করতে তুমি অ্যাকসেপ্ট করে নিলে কোথাও। তোমার এক্সপ্রেশনের ধরন বদলে গেল। তুমি জানলে ওটা হুম, করতে হুম, হয়। হুম। কাজেই তুমি তারপরে যেভাবে জিনিস হ্যাঁ, বিক্রি হ্যাঁ, করা হয়, যেকোনো জিনিস সেটা একটা প্রোডাক্ট, এটা বিক্রি করে দেওয়া হলো যে, তাতে এইটার সাথে তোমাকে অ্যাকচুয়ালি বিক্রি করা হচ্ছে কিন্তু ওটা। হ্যাঁ, ওটা তুমি অ্যাকসেপ্ট করে ফেললে। এরপরে কিছুদিন বাদে তোমাকে আর দরকার হবে না। হ্যাঁ, তখন ওই জিনিসটাই নিজের জোরেই তখন চলবে। কাজেই হ্যাঁ, সব জায়গা থেকে কিছু, হুম, কিছু, কিছু, কিছু অভিনেতা নিয়ে ১ম এ চালানোর একটা দরকার পড়ে। কারণ এই রিজিয়ন থেকে একে নিয়ে নাও। তাহলে এর ওই হ্যাঁ, তখন দেখা হয় যে কত তার ইয়ে রয়েছে, হ্যাঁ, তারা এটাকে সাপোর্ট দেবে, গালি দেবে না। তারা এটার পাশে দাঁড়াবে। তার অন্তত যদি 3% ও দেখে, তার 3% ফ্যান হিসেবে দেখুক, হুম, বাকিরা কোয়ালিটি হিসেবে দেখুক। কিন্তু অ্যাকচুয়ালি এই টিকিটটা দিয়ে আরেকটা জায়গা এস্টাবলিশ করে নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট। হ্যাঁ। একটা সময় গিয়ে কোলাপস করে যাবে। কাজেই বম্বেও দিশেহারা। এই পুরো বিজনেস পুরো বিজনেস স্ট্র্যাটেজিটা চলেছে। স্ট্র্যাটেজিটা বম্বেও করেছে হ্যাঁ, একসময়। বম্বেও করেছে। কিন্তু ওই তোমার সবসময়ই তো বিজনেসের ব্যাপারটাই তাই। আরেকটা বড় মাছ এসে তোমার মানে ছোট হ্যাঁ, মাছটাকে খাবে। তা এখন এরা সেটা দীর্ঘদিন করে কান্নার-টান্নার তো একদম ছোট, ছোট ইন্ডাস্ট্রি ছিল। এখন তারা ঐরকম জায়গায় নিয়ে গেছে এবং কোয়ালিটিও তারা 'কান্তারা' ইস আ ভেরি গুড হ্যাঁ, ফিল্ম। বরং তুলনামূলকভাবে হিন্দি অনেক ছবি যেগুলো খুব বড় ব্যবসা করেছে, সেগুলো আমার কাছে দেখে অনেক সময় মনে হয়েছে, গালি খাওয়া বলে আমি নাম করব না। কিন্তু সেগুলো আমার মনে হয়েছে যে তুলনামূলকভাবে হয়তো মানে ধরো 'ওপেনহাইমার' নিয়েই যখন হুম, নাকি হুম, ঐরকম একটা আ জায়গায় গেছে উন্মাদনা। আমার মনে হচ্ছে এরা সত্যি যদি 'ওপেনহাইমার' এর দর্শক হতেন, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির কখনো এই অবস্থা হয়? সেটাই তো। তারা তো 'ফিয়ার অফ মিসিং আউট' থেকে দেখতে হুম, হুম, যাচ্ছেন। আমি পাশে তাকিয়ে দেখছি যারা মানে এই যে হল ভর্তি করে পাগলের মতো যারা বিভিন্ন অদ্ভুত সময়ে গিয়ে দেখছেন, তাদের কাছে "ও তুই দেখিসনি এখনো?" এইটার সম্বন্ধে তাদের এত লজ্জা তৈরি হচ্ছে এবং এটার পেছনে ইন্টারনেট একটা বিরাট জায়গায় রয়েছে। পুরো আমরা কি ভাববো, কি খাবো, কি পড়বো সেটা ভবিষ্যতে আরো করবে। সেটা একটা এমন জায়গায় নিয়ে গেছে যে তুমি যদি গিয়ে ওখানটায় এইও করো, হ্যাঁ। হ্যাঁ? ওই ৩ ঘন্টা তোমায় ঢুকে বসে থাকতে হবে এবং বলতে হবে সত্যি। মানে ছবিটা কেমন হয়েছে রে? কেমন হয়েছে? এই যে 'সাইয়ারা' চলছে দেখলাম। বাপরে বাপ! লোকে তো পাগল মাতামাতি করছে। তা এই পুরোটাই তখন না আ তুমি নিজে একটা সময় খটকায় পড়ে যাবে। তার মানে কি আমি ডাইনোসর হয়ে গেলাম? বা আমার রুচিটা কি তার মানে যুগোপযোগী নয়? বা আমি কি কিছুই বুঝছি না তাহলে? আ এতদিন ধরে যে চর্চাটা করে আসলাম তাহলে কি কোনো গন্ডগোল রয়ে গেল? আরেকজনকে পেলে হয়তো সেও খুব মিউ, মিউ করে বলল, "না হ্যাঁ, রে আমারও তেমন।" কিন্তু চারপাশের আমাদের কারো যদি এখন কিছু একটা ভালো লাগে বা না লাগে, তার সাথে যদি কেউ না মেলে, আমরা ধরে নিই এর থেকে বড় শত্রু আর হতে পারে না। প্রত্যেকটা লোককে আমার হ্যাঁতে হ্যাঁ করতেই হবে, আমার নাতে না করতেই হবে। সেটা যদি না হয় আমরা যেকোনো জায়গা অব্দি নিষ্ঠুর হতে পারি। কাজেই সেটাকে আমরা যারা তুলনামূলকভাবে তোমার সেই ম্যান পাওয়ারটা নেই বা তোমার সেই আ অত সংগ্রামী একটা কি বলবো? অত এনার্জি নেই। তোমার আর হ্যাঁ, ৫ হ্যাঁ, টা হ্যাঁ। কাজ করার আছে। তোমার এখন ঝগড়াঝাটি করে কে গালি দিল তাকে পাল্টা গালিগালি হ্যাঁ রে" করে কল তোলার মতো তুমিও ওখানটায় নামলে। অ্যা তার থেকে তোমার ওই তুমি শুরুতে প্রশ্নটা করছিলে কেন এগুলোর মধ্যে না থাকা? কোথাও হয়তো মানে কারো ভালো লাগছে, হয়তো লাগছে না। কোনো মানুষ ঋতুপর্ণ ঘোষের একটা সংলাপ ছিল 'দহনে' যে নায়িকা কোথাও বলেন যে ঠাকুমাকে যে, "ও আমার মতো নয়" বয়ফ্রেন্ডকে। তখন ঠাকুমা বলেন যে, "তুই নিজে কি তোর মতো?" কাজেই আমরা কি করে এক্সপেক্ট করি আরেকটা মানুষ আমার মতো হবে? আমি তো প্রত্যেকদিন আরেকটা মানুষ হয়ে ওঠার চেষ্টা করি যেই মানুষটা আমার থেকে ভালো। আমি নিজের রেকটিফিকেশন করার চেষ্টা করি। প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু শিখি। তোমার সাথে ইন্টারভিউটা দিচ্ছি, আমি তোমার থেকে কিছু শিখছি।
এইগুলো প্রত্যেকটা একটা কারেক্টিভ প্রসেস, হুম, এআই এর হুম, মতোই। হুম, আমরা বেঁচে থাকি ওই জন্যেই, কারণ প্রতি মুহূর্তে আমি কিছু একটা পরিমার্জন করার চেষ্টা করি। নিজের কিছু খুঁত, নিজের দোষ, এগুলোকে, এটা তো কখনো না কখনো থাকবেই। আমাদের কোনো কিছুতে এখন তুমি কোনো রিঅ্যাক্ট করলেই বলা হবে, "ওই যে হুম, ১৯৩৭ সালে তো আপনি এটা নিয়ে কিছু বলেননি। ওই তো হুম, ১৯৪৭ এ তো আপনি তখন মুখ লুকিয়েছিলেন।" আরে একটা জীবনে একটা মানুষ তো আর মানে এ এ এটা কি এটা তো সম্ভব নয়। হ্যাঁ, সেটা তুমি ঠিক। কখনো কিছু নিয়ে করবে, কখনো কিছু নিয়ে করবে না। তার সবসময় তার পেছনে এজেন্ডা রয়েছে তা নয়। কোনো কিছু হয়তো বেশি কাঁদিয়েছে তোমায়, বা সেই মুহূর্তে হয়তো মনে হয়েছে আর চেপে থাকা যাচ্ছে না, বলা উচিত। তার মানে ৩ টে চেপে থাকলে তুমি সেটা নিয়ে তখন বলতে পারবে না। বা পরে আর সবকিছু নিয়েই তোমাকে তখন নামতেই হবে সেই বিদ্রোহে। এটা তো হতে পারে না কখনো। এবার অ্যাকচুয়ালি। প্রতি মুহূর্তেই তুমি কি করবে, কি খাবে, কিভাবে রিঅ্যাক্ট করবে, কিভাবে ঝগড়া করবে, কিভাবে ভালোবাসবে, কি পড়বে, সবকিছু তো অন্যে বলে দেবে। কাজেই সেই অন্যদের মানে আমি একটু ভীতই থাকি তাদের সম্বন্ধে। কাজেই তারা তাদের মতো থাকুন, ভালো থাকুন। আমি আমার মতো করে ভালো থাকি। আমার তো ভালো থাকার অধিকার আছে। হ্যাঁ, ওটা কেউ না কেড়ে নিতে সেটা তো পারবে না। অবশ্যই। সেটার জন্যে যে পদ্ধতি নেওয়ার কথা সেটা নিয়ে নেব। একটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে জানার ছিল। সেটা হচ্ছে এটা মানে পাবলিকের কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। এই যে সিনটা যেখানে দেব মানে আপনি দেবকে বলছেন কি, এই "তোর সাহস আছে তো?" চ্যালেঞ্জ সিনেমাতে। যেখানে দেব এসে বলে, "হ্যাঁ, সাহস আছে বলেই তো আজকে তোর মতো লোকের মেয়েকে ভালোবেসেছি।" আর ওরকম হাতটা তোলে। সো এইটা যেহেতু আপনিও বাবা, তো আমার একটা কোয়েশ্চেন ছিল। যদি কোনো বাবার সাথে এরকম হয়, তাহলে সেই মুহূর্তে একটা বাবাকে কি করা উচিত? এই প্রশ্নটা সত্যি কোনো মানে হয় না। সে মানে কেউ যদি বলে উল্টো দিকের মানুষটা কে? আ বাবার সেই মুহূর্তের মানসিক অবস্থা, আ এই সবকিছু মিলেমিশে তো ওটা তৈরি হয়। একটা কমার্শিয়াল ছবিতে অনেকগুলো স্বপ্ন পূরণ হয়। তখন আ বিভিন্ন আ অল্প বয়সী যারা মেয়েরা তাদের মনে হয়েছে বাবার ঐরকম প্রোটেক্টিভ হওয়া উচিত। সেটা তারা খুব ভালো চোখে দেখেছে। আবার ওই দেখো, কমার্শিয়াল ছবি মানে বয় হুম, মিটস হুম, গার্লটা বেসিক্যালি একটা সেই রূপকথা যে একটা রাজপুত্র ছিল, একটা রাজকন্যা হুম, ছিল। তারা দুজনে মিলে ঠিক করল যে বিয়ে করবে। একজন রাক্ষস মাঝখানে এসে রাজকন্যাকে বন্দী করে নিয়ে গেল। রাজপুত্র রাক্ষসকে মেরে বা বন্দী করে রাজকন্যাকে হুম, উদ্ধার হুম, করে নিয়ে এলো। এই গল্পটাই যুগে, যুগে বিভিন্ন লাভ স্টোরিতে বলা হয়েছে, চ্যালেঞ্জেও তাই বলা হয়েছে। কাজেই সেখানটায় আমার রাক্ষসের ভূমিকা। রাজপুত্র যে রাজপুত্র সেটা প্রমাণ করার জন্যে। সেটা হলে সত্যি কি বলবো, আমি মেয়ের ইচ্ছে অনিচ্ছাকেই সম্মান দেব। তাকে হয়তো বোঝানোর চেষ্টা করব আমি জীবনে কখনোই চেষ্টা করেছি এটা করো না বা এটা করো, এটা না বলতে। আমি বরং বলার চেষ্টা করেছি এটা করলে এটা হবে বলে আমার মনে হচ্ছে। আমার মানে যতটুকু অভিজ্ঞতা এবং শিক্ষা তাই ইয়েতে। এবার তুমি কি করবে? প্রত্যেকের ঠিক এবং ভুলটা তার। আমি হাজার চেষ্টা করেও আমার মেয়ের জীবনে প্রত্যেকটা জিনিস ঠিক করতে পারব না। তার ভুলগুলো, তার কিছু ভুল থাকবেই। কারো জীবন নিখুঁত হয় না। হুম, আমার বাবা-মা হিসেবে আমাদের গার্ডিয়ানদের সবসময়ই থাকবে তার কষ্টটা যতটা কমানো যায়। হুম, এবার সে কষ্টটা কমাতে গিয়ে আমি অনেক ক্ষতিও করে ফেলবো হয়তো তার। যেগুলোতে সে কতগুলো লড়াই করতে শিখতো, আমি তার লড়াইটা লড়ে দিলাম। সে লড়াইটা করতে শিখল না। একটা সময় যখন তাকে লড়তে হবে সেই হয়তো আমায় বলবে যে, "তুমি আমায় লড়তে শেখাওনি।" কাজেই এইসব মিলিয়ে মিশিয়ে চলতে থাকে। কাজেই তুমি যে মজাটা করে প্রশ্নটা করেছিলে আমি হয়তো সেটা গুলিয়ে দিলাম বা সেই মজাটার মধ্যে রাখলাম না। একটু বেশি জীবন দর্শনে ঢুকে গেলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে সত্যি, সত্যি তখন ওই ওরকম হয়তো ২০ টা ছবিতে আমি ওর কাছাকাছি দিয়েই কিছু না কিছু হুম, বলেছি। হুম, ওই একই রকম করেছি চোখ মুখ পাকিয়ে আঙুল তুলে। আ সেটা ২০ বছর আগের সত্যি ছিল। সেটা আজকে হয়তো দেখলে সেই দর্শকরাই হেসে খুন হয়ে যাবে আরকি। যে এত বাড়াবাড়ি মনে হবে তার। প্রত্যেক সময়ের জন্য প্রত্যেক ভালো লাগার কিছু, কিছু একটা ব্যাপার থাকে। তো ওই সময় ওটা ইন্টারেস্টিং ছিল এবং ওটা একটা আমার আমাদের চ্যালেঞ্জেরও কত বছর হলো? ১৭, ১০, ১৫, ১৭ হুম, ২০০৮ এর হুম, ছবি হুম, যতদূর হুম। মনে পড়ছে। কামিনিয়ার চ্যালেঞ্জ ১ হ্যাঁ, বছরে ওটা পরপর 2009 তাহলে মনে হয়। 2009 এর রিলিজ আমি আচ্ছা, শুট করেছিলাম। ওকে, ওকে। ২০০৮ এ পরপর ২ টো ছবিরই শুটিং পড়েছিল আরএফসিতে, হুম, রামোজি হুম। ফিল্ম সিটিতে। যাই হোক। তো মিস করো এখন ওরকম টাইপের সিনেমা করার? যদি চান্স পাও এখন আবার ওই না কম বয়সীতে ফিরে গিয়ে এরম না। আমার ঐরকম প্রত্যেক বয়সের কিছু ইয়ে থাকে। মানে সে তো শৈশবকেও তুমি কখনো মিস করবে। হ্যাঁ, ছোটবেলায় তুমি যখন মানে গার্ডিয়ানদের হুম, হাত ধরে গেছো, সেই শৈশবের প্রত্যেক সময়কার মিস করার কিছু না কিছু থাকবে। আবার পরবর্তী যে সময়ে তুমি পৌঁছেছো, তারও অনেকগুলো প্রাপ্তি থাকবে। অ্যাকচুয়ালি। কাজেই
তুমি শুধু যেগুলো ওই সময়ের মনে হবে যে এইটা খুব মিস করছি, সেটা নস্টালজিয়ায় ঘুরে বেড়াতে সবসময়ই ভাল লাগে। কিন্তু ওই ধরনের ছবির জন্যে আমি ভীষণ আকুলি-বিকুলি তা না। মানে যখন যেটা এসছে আমি সেটা খুব সিনসিয়ারলি করার চেষ্টা করেছি। ডেফিনিটলি এগুলো আমি খুব এনজয় করেছি। কিন্তু সেটা ছাড়া যে আমি ভীষণ ভেঙে পড়ছি এরকমও একদম। নয়। এসব মানে ছবির জগৎটাই তো বদলে গেছে অনেক। হ্যাঁ, মানে তখন ধরো ইন্ডাস্ট্রির ৯০% ছবি হতো কমার্শিয়াল ছবি। এখন ৯০% ছবি হয় তুলনামূলকভাবে নিও কমার্শিয়াল বা প্যারালাল ফিল্ম বা আরবান কমার্শিয়াল। কাজেই যুগটা এরকম দাঁড়িয়েছে। যে ছবি যখন হিট করেছে সেই হুম, সময়ে দর্শকের ওই শরীরে একটা খিদে ছিল বলেই ওই ছবিটা হিট করেছে। তার আগে বা পরে ফেললেই হয়তো সেই ছবি দেখবে। মানে প্রচুর ছবি আছে ভালো ছবি। ওই সময় ছবিটা বিজনেস করেনি। আবার প্রচুর এরকম রয়েছে যে ওই সময় হিট করেছে। আবার যদি তুমি পরে সেটাকে হুম, হুম। রিলিজ করতে তাহলে হয়তো দেখতে। এবং আমি একটা জিনিস নিয়ে জিজ্ঞেস করি। আমি শুনেছি আপনি খুব ঘুরতে ভালোবাসেন। সো এরকম নিশ্চয়ই অনেক বিভিন্ন কান্ট্রিতে ঘুরেছেন। তো এমন ২ টো আমি ইনস্ট্যান্স জানতে চাই, যেটা একটা তো খুব ফানি অ্যান্ড মেমোরেবল, আরেকটা যেটা খুব ভয়ানক ছিল। কেন এরকম অনেক সময় হয়েছে কি অন্য একটা কান্ট্রিতে গেছি, আলাদা ভাষা, আলাদা লোক, কালচার আলাদা। তো আমাদের ওই খাপে, খাপে না মিললে অনেক সময় একটা এমন পরিস্থিতিতে পড়ে যাই আমরা, যেখান থেকে বেরোনোটা চাপের হয়ে যায়। উম লম্বা ডাটাবেস তো, হ্যাঁ? ঠিক ড্রয়ারটা হয়তো খুলতে পারব না। এক্ষুনি ২ টো ঘটনাই মনে পড়ল। একটু কম যাওয়া হয় এরকম একটা জায়গা হুম, সম্বন্ধে। উজবেকিস্তানে আমরা একটা ছবি করতে হুম, হুম, গেছিলাম। এটা নিজের বেড়াতে যাওয়া নয়। আমি নিজেও আমার ফ্যামিলি নিয়ে প্রচুর ঘুরি কিন্তু এটা শুটিং এর প্রয়োজনেই যাওয়া। ওই যেটা একটা ফানি নয় কিন্তু একটা চমৎকার ঘটনা ঘটেছিল মনে আছে যে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম। আ যদ্দূর মনে পড়ছে তাশখান্ত থেকে আমি যাচ্ছিলাম। গাড়িতে করে শুটিং শেষ হয়ে গেছে। হুম, একটা দিন মানে যেদিন আমরা আ শুট শেষ হয়েছে তার পরের দিন রাত্রিবেলা আমার ফ্লাইট। হুম, কাজেই আমি একটা গাড়ি ভাড়া করে সেখান থেকে চলে গেছিলাম বুখারা। হুম, বুখারার কার্পেট খুব বিখ্যাত এবং সেখানটায় মোল্লা নাসিরউদ্দিনের আচ্ছা। জন্মস্থান বলে ধরা হয়। ওখানে তার মূর্তি-টুর্তিও রয়েছে। তো উজবেকিস্তানের তো মানে দারুণ প্রকৃতি হুম, এবং কি বলবো? একটা খুব আধুনিক শহর এবং প্রকৃতির চমৎকার মিশেল। ২ নম্বর ইউএসএসআর থেকে বেরিয়ে আসার পরে এই দেশগুলো এখন একটু, একটু করে গরিব হওয়ার মুখে মানে একটু ভিখিরি দেখা দিয়েছে। ন নীল চোখের ছোট্ট বাচ্চা নাক দিয়ে হুম, সর্দি পড়ছে এবং ভিক্ষে চাইছে। হ্যাঁ? আ সেটা অবিশ্বাস্য মতো লাগে দেখতে। কারণ আমরা আমাদের এখানে ভিক্ষাজীবী যাদের দেখেছি তাদের চেহারার সাথে বা মিল খায়। ইভেন স্বাস্থ্যর সাথেও সেটা মিলছে না। তা আমি ওই গাড়ি করে যখন যাচ্ছি তখন হঠাৎ দেখেছিলাম যে একটু ট্রাফিক থমকে গেল এবং ৩ টে বুনো ঘোড়া যাদের লাগাম নেই কিচ্ছু নেই তারা উল্টো দিক থেকে ৩ টে ঘোড়া একদম হুসেনের ছবির মতো দৌড়তে, দৌড়তে এসে আমাদের ক্রস করে চলে গেল। তার ওই পাশেই আমাদের একটা পার্বত্য একটা ভ্যালি এবং হুম, তার উপরে একটা ছোট টিলার মতো পাহাড় দেখছি। ওখান থেকে নেমে এসছে এবং ৩ টে ঘোড়া ওই মানে গাড়ির রাস্তার মধ্যে দিয়ে গাড়ি অত স্পিডে যাচ্ছে তার মধ্যে দিয়ে উল্টো দিক থেকে তারা ক্রস করে চলে গেল এবং ওটা একটা সারিয়াল ছবির মতো আমার কাছে একটা সারিয়াল পেইন্টিং এর মতো আমার কাছে মনে হয়েছে। ঘটনাটা তো হয়তো মানে মজার নয়, বরং একটু বিপজ্জনকই বলবো। কিন্তু ড্রাইভার দেখলাম খুব ক্যাজুয়াল। এরকম মাঝে, মাঝেই হয় যেরকম আমাদের কুকুর ঢুকে পড়ে কুকুর ঢুকে এরকম পড়ে, আরকি। হ্যাঁ। কিন্তু তার ওই গ্রেস, ওই ভিজুয়াল এবং ওই ৩ টে ঘোড়ার একটার মাথা নামানো, একটার তোলা এবং কাত করা তারাও একটু দিশেহারা হয়ে গেছে অতগুলো গাড়ি দেখে এবং ৩ টে ৩ রঙের বাদামি, হুম, সাদা এবং কালো ঘোড়া। মানে সেটা একটা সারিয়াল ছবির মতো। এই একটা মনে পড়ছে। আর ২ নম্বর মনে আছে এই উজবেকিস্তানেই আমাদের যে হোটেলটা ছিল হুম, সেটা বেশ উঁচু একটা হোটেল। আমি এখন সিগারেট ছেড়ে দিয়েছি তখন স্মোক করি এবং সেটা হুম, নিয়ে হুম, বিদেশে গেলে আমি খুব মুশকিলে-টুশকিলে পড়তাম। তা হোটেলের মধ্যে সিগারেট খাওয়া যাবে না। আমাদের ফায়ার এক্সিট দিয়ে বেরিয়ে গিয়ে পেছনের একটা বারান্দায় সিগারেট খাওয়াচ্ছিল। আমরা ২-৩ জন গিয়ে ওখানটায় সিগারেট খাচ্ছি। আমার মনে হচ্ছে অনেকক্ষণ খেতে পারব না। হুম, হুম, একটা খেয়ে আবার আরেকটা ধরিয়েছি। হুম, বাকিরা চলে এসছে। আমি সিগারেটটা ইয়ে করে এই পাশেরও দরজাটা বন্ধ করে দিয়েছি বারান্দার। হুম, হুম, এবার বেরিয়ে এসে আমি দেখছি যে ফায়ার এক্সিটের সবকটা দরজা লক হয়ে গেছে। পুরো সিঁড়িটা অন্ধকার। আমি একতলায় নেমে এসে দেখতে পাচ্ছি দূরে মাঠে আমার কলিগরা ওখানটায় পার্টি করছে।
আহ, আনন্দ-ঠানন্দ করছে। কিন্তু আমি চিৎকার করছি, জানলাটা খোলা যায় না, যেহেতু সেন্ট্রালি এয়ার কন্ডিশন। এবং আমি একবার উপরে যাচ্ছি, একবার নিচে যাচ্ছি, প্রত্যেকটা দরজা ধরে টানছি এবং আমি সেখানে বেরোতে পারছি না, ফোন কাজ করছে না, সিগন্যাল ধরছে না। ওই ট্র্যাপড সিনেমাটার মতো হয়ে গেছে কিছুটা। ভয়ংকর! মানে দরদর করে ঘামছি। আ সেই সময়টা আমার বাড়ির সাথে যোগাযোগ করার সময়। কারণ টাইমলাইন যেহেতু ম্যাচ হুম, হুম, করে না, হুম। ঐরকম একটা সময় এবং বেশ রাত এবং কেউ কারো খোঁজ করবে না। সবাই ভাববে যে আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছি এবং এই সিঁড়িতে আমাকে গোটা রাত থাকতে হবে। সকালে হয়তো কেউ খুলবে সেটা সম্বন্ধে আমি নিশ্চিত নই। কারণ আমি জানি না ওটা মানে ইমার্জেন্সি এক্সিট যেহেতু কেউ ব্যবহার করে কি করে না। যদি অন্য কেউ সিগারেট খেতে বেরোয় সেটাও আমার মনে হচ্ছে কেউ হয়তো অন্য হ্যাঁ। কোনো ফ্লোর থেকে বেরোবে কিন্তু আমি জানতে পারব না। আমি হুম। হয়তো ১২ তলার অন্য কোনো ফ্লোরে রয়েছি। কাজেই আমি কনস্ট্যান্ট একবার ১২ তলায় উঠছি, একবার ১২ তলায় নামছি। এবং তখন সেটা বাজে কটা? রাত ৮:৩০। তাহলে পরদিন তো সকালবেলা আমাদের হ্যাঁ। যেহেতু শ্যুট রয়েছে কাজেই ওই ৫টা-৫টায় আমাদের মেকআপের জন্য তোলা হতো। হুম, হুম, কাজেই হুম, হুম। সবাই আর ০.৫ ঘন্টার মধ্যে শুয়ে হুম, পড়বে। হুম। খেয়ে-দেয়ে সবাই একটু হয়তো বাইরে স্ট্রোল করছে বা এরকম। তারপরে কি একটা করে তারপরে মানে ওটা স্পট করা হয় এবং কিন্তু এর থেকেও হয়তো আরো বিপজ্জনক ঘটনা ঘটেছে। কিন্তু এক্ষুনি মনে পড়ল আরকি। ওই যে বললাম কোন ড্রয়ারটায় হুম, কি হুম, হুম। গল্প রয়েছে সেটা তো জানি না। কিন্তু আ মানে কোনো লাইফ থ্রেটনিং সিচুয়েশন এরকম হয়েছে যেখানে মানে বীভৎসভাবে মানে আপনি ভয়ও পেয়েছেন? ধরো তুমি ভয় পেয়েছো খুবই। এটা তো ভয় পেয়েছিলাম। এর থেকে আর কি পেয়েছি অনেকই আছে। মানে আম আ ওগুলো তাহলে আগের থেকে একটু খেয়াল করে মানে বাংলাদেশে গেছিলাম, পদ্মার উপর দিয়ে ফিরছি এই সময় বৃষ্টি নেমেছিল এবং পদ্মা উত্তাল হয়ে গেছিল। আমি দেখলাম সবাই ওখানটায় মোটামুটি করতে শুরু করে দিয়েছে আরকি। প্রেয়ার-টেয়ার করতে হুম, শুরু হুম। করে দিয়েছে ওখানকার যারা। হুম, আর হুম। আমি যদি পড়ে যাই বুঝতে পারছি তো সাঁতরে একে ভালো সাঁতার জানি না, তারপর ওখান থেকে বাঁচার কোনো চান্সই নেই। কাজেই আমি একদম সাইডে এসে একটা এরকম পোল ছিল, সেটা ধরে চিৎকার করে জীবনানন্দ আবৃত্তি করতে শুরু করলাম এবং আমার মনে হচ্ছিল মানে এই পাড়ের ওপাশে যে দেখতে পাচ্ছি সবুজ ধানের হ্যাঁ, হ্যাঁ। ক্ষেত, তার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এই আমার কাছে মারা যাওয়ার আগে লাস্ট ছবি, এটাই মাথার মধ্যে থেকে যাবে এবং সেটার জন্যে আমি পৃথিবীর কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা দৃশ্যের মধ্যে দিয়ে আমি মারা যাচ্ছি। আ কাজেই ওটা যদি বলো ভয়ের, তাহলে ভয়ের। আ আবার অন্যরকম। এগুলো প্রত্যেকটাই আসলে মানে প্রত্যেক মানুষেরই যখন নাকি ওরকম কিছু একটা জায়গা হয় না, তখন তোমার একটা পয়েন্ট অব্দি যাওয়ার পরে সেটা একটা তোমার দর্শন লেভেলে চলে যাবে আরকি। সেটা অনুভবের জায়গায় চলে যাবে। শুধু আর তাৎক্ষণিক ইনফরমেশন হিসেবে থাকবে না। ইনফরমেশন, নলেজ, তারপর তো উইসডম। এবার তুমি যত দিন কাটাবে হুম। পৃথিবীর বুকে, তত তোমার এই প্রসেসটা আরো ফাস্ট হবে আরকি। মানে যে ইনফরমেশনটা নিচ্ছ সেটা কতক্ষণ বাদে তোমার সেরিবেলাম কর্টেক্স চুইয়ে কোনটা থেকে কোন লেয়ারটায় গিয়ে আল্টিমেটলি উইসডম এ ঢুকবে। যার জন্য যত বেশি মানে যে পৃথিবী অনেক দেখেছে তাদের আমরা ধরে নিই যে অনেকটা উইসডম এর হুম। মধ্যে থাকবে। আর যে মানুষটা ধরো সদ্য জন্মেছে বা বড় হচ্ছে, তার কাছে ইনফরমেশনের অংশটাই বেশি থাকবে। তাই প্রসেসগুলোর মধ্যে দিয়ে তার জীবনটাকে একটা জার্নিতে নিয়ে যেতে হবে। খুব রেয়ার কিছু মানুষ আছে যারা এই সময়ের বাঁধনটাকে হুম। টপকে যেতে পারে। খুব কম বয়সেই হয়তো সে উইসডম এ পৌঁছে গেল, এটাও হয়। আবার যে বয়সে উইসডম এ পৌঁছে যাওয়ার কথা বা নলেজের অংশটাই বেশি ডমিনেট করার হুম। কথা, সেখানে হয়তো তার ইনফরমেশনটাই ডমিনেট করে গেল। একদম, তাও হতে পারে। একদম। তবে শেষ করার আগে একটা আমার খুব ইচ্ছা ছিল। বিকজ আমি জানি মানে তুমি এই মিউজিক নিয়ে খুবই ইনভেস্টেড ছিলে অ্যান্ড মানে মিউজিকটা তোমার ফর্মাল এডুকেশন আছে অ্যান্ড ওটা দিয়ে তুমি বড় হয়েছো। সো একটা যদি কোনো গান, এমন গান যেটা হয়তো আর কেউ শোনেনি, হয়তো তোমার নিজের লেখা। যদি আজকে মানে অ্যাজ আ রিকোয়েস্ট যদি আমি শুনতে পাই খুব ভালো লাগে। কেউ শোনেনি, তোমায় শোনার জন্য জমিয়ে রেখেছি, এটা তো অসম্ভব একটা প্রজেক্ট বললে। হ্যাঁ? এবং মানে একজন ধরো ১ম যখন গান লিখতে, হুম, লিখতে হুম, শুরু করে, স্পেশালি ব্যান্ডে থাকলে ১ম এই তো হুম। তার কাজ হচ্ছে বন্ধুদের সামনে শোনানো এবং সব বন্ধু দেখে বলবে কিচ্ছু হয়নি। কাজেই সেটাকে নিয়ে আবার তখন ঝাড়াই বাছাই করা। তোমার যদি ব্যান্ডের সাথে কোনো যোগাযোগ থাকে বা বন্ধুদের তোমরা জানবে। একটা গানের পুরোটাও করছি না, একটুখানি ছোট একটা অংশ করছি। রাত
তীর ধীরে ধীরে বাড়তে থাকে, আমার মন খারাপ হয়ে যায়। জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে হাসপাতালের বিছানায়। রাত বাড়ে, রাত বাড়ে, হুম, রাত বাড়ে, উ রাত বাড়ে, হে হে। এই হাসপাতালের জালনার বাঁ পাশের নিম গাছটা, দেওয়ালে জলের গ্লাসে মাথার বালিশে তার দোলায় ছায়া। এই হাসপাতালের জালনার বাঁ পাশের নিম গাছটা, দেওয়ালে জলের গ্লাসে মাথার বালিশে তার দোলায় ছায়া। চাঁদের আলোয় ঢাকা নাগরিক কলকাতা সে অবসরে, ভিক্টোরিয়ার পরিটাকে ছোট্টবেলার সব গল্প করে। রাত বাড়ে, উহু, রাত বাড়ে, হুম, রাত বাড়ে, উহু, রাত বাড়ে, হুম। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, অসাধারণ। থ্যাংক ইউ, মানে ইট ওয়াজ রিয়ালি গ্ল্যাড যাতে আজকে তুমি আসলে। থ্যাংক ইউ, থ্যাংক অ্যান্ড ইউ, আমি অনেক ছোট থেকেই তোমার সিনেমা দেখছি অ্যান্ড এটা খুব একটা ভালো লাগার জায়গা। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন থ্যাংক ফর ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো।